ব্যস্ত কলকাতার বাস টার্মিনালটায় একা দাঁড়িয়ে রেখা। সন্ধ্যা নেমে এসেছে। সে ব্যতিব্যস্ত হয়ে সমানে সুব্রতকে ফোন করে চলেছে। সুব্রতর ফোনটা বারবার সুইচ অফ বলছে। রেখাকে মিনিট 10 এই জায়গায় সে দাঁড়াতে বলে গেছে, অথচ আধ ঘন্টা পেরিয়ে গেছে, এখনো সুব্রত ফিরল না দেখে রেখা ভীষণ আতঙ্কিত হয়ে পড়েছে। সদ্য নিজেদের গ্রাম ছেড়ে এ শহরে তারা নতুন এসেছে। অচেনা শহরে এভাবে একা পড়ে গিয়ে কার্যত রেখা এখন দিশেহারা। কিন্তু সুব্রত গেল কোথায়? রেখার মনে নানান প্রশ্নের উদ্রেক হতে শুরু করল। কোনো বদলোকের খপ্পরে পড়ে গেল নাকি সে? নাকি জেনে শুনেই সে রেখাকে এ জায়গায় ফেলে রেখে পালিয়ে গেছে? কথাটা মনে করতেই তার সারা শরীরটা যেন শিউরে উঠল। কিন্তু সে তো রেখাকে অনেক ভালোবাসে। 1 সপ্তাহ আগেই তো তারা পালিয়ে গ্রামের মন্দিরে 7 পাকে বাঁধা পড়ে বিয়ে করেছিল। সুব্রত তাকে আজীবন আগলে রাখার প্রতিশ্রুতি দিয়েছিল। তাদের যাতে কেউ খুঁজে না পায়, তাই সুব্রতই রেখাকে বলেছিল কলকাতা শহরে হবে তাদের নতুন ঠিকানা। একটা বাড়ি ভাড়া করে তাতে তারা দুজনে চিরশান্তিতে বসবাস করবে। এখানেরই কোনো একটা বড় পাবে সে নাকি কাজ করে। রেখা বুঝতে পারছে না সুব্রত এমনটা করতে যাবে কেন। সুব্রত কি তাহলে তার সাথে প্রতারণা করল? রেখার প্রতি তার মন ভরে যাওয়ায় সে কি রেখাকে একা ফেলে পালিয়েছে, সে যাতে আর কোনোদিন তাকে খুঁজে না পায়? না না, সুব্রত কোনোদিন এ কাজ করতে পারে না। ধারণাটা সে তার মন থেকে ঝেড়ে ফেলল। রেখা ফোন নামিয়ে রেখে ধপ করে কংক্রিটের পিলারটার উপরে বসে পড়ল। তার মাথাটা সমানে ঘুরে চলেছে। এ শহরের কোনো এক পাড়ায় তার ছোট মামার টেলারিংয়ের দোকান আছে। খোঁজ নিয়ে সে সেখানে পৌঁছতে পারবে, কিন্তু মামার কাছে কি মুখ নিয়ে যাবে সে? সে তো বাবা মায়ের অসম্মতিতে সুব্রতর সাথে বাড়ি ছেড়ে এ শহরে পালিয়ে এসেছে। সে নিজের মাথাটা ঠান্ডা করার চেষ্টা করল। এতক্ষণে সে যা কিছু ভাবল, হয়তো সেটা তার নিছক ভ্রান্ত কল্পনাই মাত্র। সে তার মনটাকে শক্ত করে উঠে দাঁড়ালো। সকালে সুব্রতর বুক পকেট থেকে একটা কার্ড পড়ে গিয়েছিল। সেটা তার সুব্রতকে আর ফেরত দেওয়া হয়নি। তাতে কলকাতার কোনো এক জায়গার ঠিকানা লেখা ছিল। তার কাঁধের ছোট ব্যাগটায় সে কার্ডটা রেখেছিল। রেখা কার্ডটা ব্যাগ থেকে বার করল। তাতে বড় করে একটা নাম লেখা, ব্লু আওয়ার পাব। রেখার মনে হলো এই পাবটাতে গেলে যদি সে সুব্রতর কোনো হদিশ পায়। অগত্যা রেখা আর সময় নষ্ট না করে কার্ডটা হাতে নিয়ে দ্রুত পায়ে হাঁটা দেওয়া শুরু করল। বেশ কয়েকজনকে ঠিকানাটা জিজ্ঞাসা করতে করতে সে এগিয়ে চলেছে তার গন্তব্যের দিকে। পরনে তার তসর রঙের ছাপা সুতির শাড়ি, কাঁধে একটা মামুলি বড় সাইজের ভ্যানিটি ব্যাগ। ঘণ্টাখানেক হাঁটার পর সে একটা বড় বিল্ডিংয়ের সামনে এসে দাঁড়ালো। এটাই সেই ব্লু আওয়ার পাব। সামনে পরপর বেশ কয়েকটা দামি বিলাসবহুল গাড়ি থেকে অল্প বয়সী যুবক যুবতীরা বেরিয়ে এসে সেই পাবটায় ঢুকছে। এন্ট্রি গেটের সামনেটায় কালো উর্দি পরে 2-1 দারোয়ান গোছের লোক দাঁড়িয়ে। রেখা সেদিকটাতেই এগিয়ে যাচ্ছিল। ঠিক তখনই সামনেরই একটা দামি গাড়ি থেকে বছর 30-এর এক যুবতী নামল। পরনে শর্ট স্কার্ট, তার উপরে চাপানো কালো একটা ব্লেজার। মেয়েটা দেখতে সুশ্রী ও স্মার্ট। কানে মোবাইল ফোন ধরে সে কথা বলায় ব্যস্ত। মেয়েটিও হেঁটে এন্ট্রি গেটের দিকেই এগোচ্ছিল। রেখা ও শর্ট স্কার্ট পরা মেয়েটির হঠাৎ একটা হালকা ধাক্কা লাগলো। রেখা একটু থমকে গেল। মেয়েটিও একবার রেখার মুখের দিকে তাকিয়ে হাতটা উঁচু করে ছোট্ট একটা সংবেদনা জানিয়ে পুনরায় সেইভাবেই ফোনে কথা বলতে বলতে গেটের দিকে হনহন করে এগিয়ে গেল। রেখা এদিক ওদিক চাইতে চাইতে গেটের মুখটায় এসে দাঁড়ালো। দারোয়ান গোছের লোকগুলো রেখাকে সন্দিহান হয়ে এগিয়ে আসতে দেখে তাকে থামতে বলল। লোকগুলো তাকে প্রশ্ন করল, কোথায় যাবেন আপনি? রেখা ইতস্তত ভাব করে তাদের কার্ডটি দেখিয়ে সুব্রতর কথা বলল। লোকগুলি ভিতরে থাকা আরেকজন ম্যানেজার টাইপের ব্যক্তিকে ডাকল। লোকটি বাইরে আসতে রেখা তাকেও কার্ডটা দেখালো। রেখা লোকটিকে সুব্রতর কথা জিজ্ঞাসা করাতে সে সুব্রতকে চিনতে পারল। রেখা তার পরিচয় দিল এবং সুব্রতর হঠাৎ নিখোঁজ হওয়ার ঘটনাটাও জানালো। ম্যানেজারটি রেখাকে বলল সুব্রত নাকি এখানেই কাজ করত, তবে বেশ কিছুদিন ধরেই তার কোনো খবর নেই। শেষবার ও বলে গিয়েছিল গ্রামে একটা বিশেষ কাজ সেরে সে আবারও কলকাতায় ফিরে এসে কাজে যোগ দেবে।
কথাটা শুনে রেখা খানিক স্বস্তি পেল। আপাতত সে গেটের সামনে থেকে সরে এসে রাস্তার আরেক ফুটে গিয়ে দাঁড়ালো। সুব্রত সত্যিই কোনো বিপদে পড়েছে কিনা এ নিয়ে রেখার মনে কোনো ধারণা নেই, কিন্তু যেহেতু সে এ জায়গায় কাজ করত তাই সে সেখানে দাঁড়িয়ে থেকেই সুব্রতর জন্য অপেক্ষা করাটা সঠিক মনে করল। ফুটপাতের ধারে রাখা একটা চেয়ারে রেখা গিয়ে বসল। অনেক স্বপ্ন নিয়ে সে সুব্রতর সাথে কলকাতায় এসেছিল। গত 2 বছর ধরে তাদের প্রেম সম্বন্ধ চলছে। রেখা দেখতে যেমন লাজুক সুন্দরী, অন্তরটাও তার কোমল ও প্রাণোচ্ছলে ভরা। ছোটবেলা থেকেই সে অদম্য সাহসী এক মেয়ে। গ্রামেরই স্কুল থেকে সে উচ্চ মাধ্যমিক পাশ করেছে। সাজসজ্জার প্রতিও তার এক গভীর আকর্ষণ ছিল। প্রাকৃতিক ভেষজ নিয়ে রূপচর্চায় রেখার আশ্চর্য কিছু ক্ষমতাও রয়েছে। গ্রামের এক পৌষ মেলায় প্রথমবার রেখা ও সুব্রতর সাক্ষাৎ হয়। পৌষের বিকেলের সেই মেলা যেন রঙিন কোলাহলের ভেতরেও এক নিঃশব্দ অপেক্ষা বয়ে নিয়ে যাচ্ছিল। আকাশের নিচে নাগরদোলার ধীরে ঘোরা, বাউলের সুর আর পাটালির গুড়ের গন্ধে ভরা বাতাসের মাঝেই প্রথমবার তাদের চোখ একে অপরকে খুঁজে পেয়েছিল। সে ছিল এক ক্ষণিক দৃষ্টি, তবু সেই এক পলকেই দুটো অচেনা হৃদয় অদ্ভুত এক পরিচয়ের উষ্ণতায় জড়িয়ে গিয়েছিল। কোনো কথা হয়নি, তবু নীরবতার ভেতরেই যেন হাজারো অব্যক্ত প্রতিশ্রুতি জন্ম নিয়েছিল। তারপর দিন কেটেছে, সময় বদলেছে। সমাজের কঠিন নিয়ম, পরিবারের অনুচ্চারিত নিষেধ, সব কিছুর ওপরে একসময় ভালোবাসাই হয়ে উঠেছিল তাদের একমাত্র সত্য। এক গভীর রাতে সমস্ত ভয় আর সংশয়কে পেছনে ফেলে তারা হাত ধরেছিল নতুন জীবনের পথে। শুধু পালিয়ে যাওয়ার জন্য নয়, বরং একসাথে থাকার সাহসকে সত্যি করার জন্য। সেদিন তারা হারিয়ে যায়নি, বরং খুঁজে পেয়েছিল নিজেদের ঠিকানা, যেখানে মেলার সেই প্রথম দৃষ্টিটাই চিরদিনের জন্য তাদের সম্পর্কের শুরুর আলো হয়ে জ্বলতে থাকে। রেখা তার ফোনটা ব্যাগ থেকে বার করে আবারও সুব্রতকে ট্রাই করল। ফোনটা এখনও সুইচ অফ বলছে। প্রায় ঘন্টা দেড়েক দাঁড়িয়ে থেকেও রেখা সুব্রতকে দেখতে পেল না। সে আবারও গুটি গুটি পায়ে পাবের গেটটার সামনে গেল। ম্যানেজারটি গেটের চেক ইন করিডোরটার সামনেই দাঁড়িয়েছিল। রেখা ম্যানেজারকে পুনরায় সুব্রতর কথা জিজ্ঞেস করতে সেও আগে বলা একই কথা জানালো তাকে। রেখার ভারী জল তেষ্টা পেয়েছিল, একবার ওয়াশরুমে যাওয়াটাও তার প্রয়োজন। ম্যানেজার অনির্বাণ ঘোষকে কথা বলায় সে রেখাকে অসহায় দেখে আপাতত তাদেরই পাবের দোতলায় থাকা ওয়াশরুমটা ব্যবহার করার অনুমতি দিল। একজন স্টাফ রেখাকে সঙ্গে নিয়ে পাবের দোতলাটায় উঠল। পাশের ঘরগুলো থেকে সমানে গানের গমগম শব্দ হয়ে চলেছে। লম্বা করিডোরটায় হালকা লাল বাতির আভা, 4-5টা সিগারেট আর অ্যালকোহলের চাপা গন্ধ, সঙ্গে বিদেশি পারফিউমে ছড়ানো স্নিগ্ধ সুগন্ধও রয়েছে। একটু এগিয়ে যেতেই স্টাফটা দূরে এক কোণে থাকা ওয়াশরুমটার দিকে ইশারা করে দেখালো। রেখা ধীর পায়ে এগিয়ে চলল সেদিকটায়। এগিয়ে যেতে যেতে গম গম শব্দের কোলাহলটাও একটু কমে এলো। এদিকটা বেশ শুনশান। মিনিট 10 পরই রেখা ওয়াশরুমটা থেকে বেরিয়ে এলো। বেরোতেই সে একজন মাঝবয়সী লোককে দেখতে পেল। গোলগাল চেহারা, গায়ে কালো লেদারের জ্যাকেট, মাথাটা নেড়া। লোকটা রেখার দিকেই টলতে টলতে এগিয়ে আসছে। রেখা বুঝতে পারল লোকটা নেশাগ্রস্ত। রেখাকে দেখে লোকটির চোখে মুখে এক লালসার ক্রূর হাসি। লোকটিকে এই অবস্থায় দেখে রেখার মনে ভয়ের সঞ্চার হলো। আশেপাশে কেউই নেই তখন। লোকটা হিন্দিতে কথা বলতে বলতে রেখার একেবারে কাছে চলে এসেছে। লোকটার মনের সিদ্ধি সুবিধার নয়। এক মুহূর্তের জন্য রেখা ভয়ে দেওয়ালে সিটিয়ে গেল। হঠাৎ লোকটি রেখার শাড়ির আঁচলটা ধরে টান দিল। পলকের গতিতে রেখাও লোকটিকে ধাক্কা দিয়ে দ্রুত পায়ে সামনের দিকে এগিয়ে চলল। লোকটাও পেছন থেকে রেখাকে ধাওয়া করে এগিয়ে আসছে। রেখা দিকবেদিক হয়ে ছুটে চলেছে। সামনে একটা লিফটের দরজা খোলা দেখে রেখা তাতে হুট করে ঢুকে পড়ল। লোকটাও ততক্ষণে লিফটের ঠিক সামনে এসে পড়েছে। সেই সময় রেখা লিফটের ভেতরে থাকা সুইচগুলো এক ধার দিয়ে টিপতেই লিফটের দরজাটা মসৃণভাবে বন্ধ হয়ে গেল। লোকটার এই সাংঘাতিক কাণ্ডে রেখার হৃদস্পন্দন কয়েক ধাপ উপরে উঠে গেছে। তখন লিফটের ভেতরটায় ঢুকে সে তার হাঁপ ছাড়ল।
রেখা তার চোখ দুটো বন্ধ করে নিল। লিফটটা তরতর করে উপরের দিকে উঠে চলেছে। দরজাটা খুলতেই রেখা তার চোখটা চাইল। সামনেই বিশাল ছাদ, একটা টেরেস। সে একেবারে রুফটপে চলে এসেছে। হঠাৎ তার কানে একটা মৃদু আওয়াজ এলো, একটা মেয়ের গলা, হাসি কান্না মেলানো কথাবার্তা। রেখা আওয়াজটা অনুধাবন করে এগিয়ে চলল। ছাদের পেছন দিক থেকে আওয়াজটা আসছে। চারিদিকটা শুনশান। রাতের অন্ধকারেও আবছা আলোয় রেখা তার সামনে হাড় হিম করা একটা দৃশ্য দেখতে পেল। বিল্ডিংয়ের পেছনের দিকের কার্নিশটার একেবারে উপরে একটি মেয়ে দাঁড়িয়ে। সে সমানে চিৎকার করে তার মাকে ডেকে চলেছে। তার ডান হাতে একটা বোতল ধরা। রেখা বুঝতে পারল সম্ভবত মদেরই বোতল ওটা। তার আরেক হাতে একটা জ্বলন্ত সিগারেট। মেয়েটা নেশাগ্রস্ত অবস্থায় রয়েছে। তার শরীরটাও টালমাটাল অবস্থায়। এক পা এদিক ওদিক হলেই নির্ঘাত মেয়েটা শটান পা পিছলে নিচেই পড়বে। বিপজ্জনক কাণ্ডটা দেখে রেখা মেয়েটিকে পেছন থেকে আওয়াজ দিল। তাতে খানিক আশ্চর্য হয়ে মেয়েটা পেছন ফিরে তাকালো। মেয়েটির পোশাক আর মুখ দেখে রেখা তাকে চিনতে পারল। সেই কালো ব্লেজার আর শর্ট স্কার্ট পরা মেয়েটাই, যার সাথে নিচে গেটের সামনে ঢুকতে গিয়ে তার সাথে রেখার ধাক্কা লেগেছিল। মেয়েটা খানিক বিরক্ত হয়ে ধরা গলায় বলে উঠল, কে তোমাকে এখানে আসতে দিল? এটা আমার প্রাইভেট লাউঞ্জ। গো ব্যাক ডাউনস্টেয়ার রাইট নাও। বলে মেয়েটা একটু থামল। বোতলটায় বার দুয়েক চুমুক দিয়ে সে খিলখিল করে হেসে উঠে বলল, এক মিনিট, দেখো তো বন্ধুরা, কে এসেছে। হলুদ রঙের শাড়ি পরে এ তো পুরো শোলে ফিল্মের হেমা মালিনী বলে মনে হচ্ছে তোমাকে। রেখা এই পরিস্থিতিতে যেন অতিষ্ঠ হয়ে পড়ল। নেশা জিনিস যে কি ভয়াবহ রূপ নিতে পারে সে এখানে এসে বেশ বুঝতে পারছে। নিচের সেই ন্যাড়া মাথা লোকটা, তারপর এই মেয়েটি, সবাই যেন এক মারণ নেশায় আচ্ছন্ন। রেখা বুঝতে পারছে মেয়েটার অবস্থা বেগতিক। সে যে কোনো সময় টালমাটাল হয়ে শেষে বিল্ডিংয়ের নিচেই পড়বে। রেখা তার শাড়ির আঁচলটা কোমরে বেশ করে গুজে নিল। কয়েক পা এগোলেই মেয়েটাকে সে ধরে নিতে পারবে। সন্তর্পণে এগিয়ে সে মেয়েটির দিকে তার ডান হাতটা বাড়িয়ে দিল। তাতে মেয়েটা আরো জোরে চেঁচিয়ে উঠতেই ঘটে গেল সেই বিপত্তিটা। সে তাল সামলাতে না পেরে হুমড়ি খেয়ে পড়ল কার্নিশের ওপারে। রেখা তড়িৎ বেগে এগিয়ে গিয়ে খপ করে জড়িয়ে ধরল মেয়েটার হাতটা। পলকে ঘটে যাওয়া দুর্ধর্ষ এই দৃশ্যটা যে কোনো সিনেমার দৃশ্যকেও হার মানায়। কার্নিশ বেয়ে ওপারে মেয়েটার শরীর ঝুলে আছে নিচের দিকে। মেয়েটা হুঁশ ফিরে তখন প্রাণ ভিক্ষার চিৎকার জুড়েছে। কার্নিশের এপারে দাঁড়িয়ে রেখা তখন তাকে ওপরে টেনে তোলার আপ্রাণ চেষ্টায়। এটা বিল্ডিংয়ের পেছন দিক হওয়ায় নিচের লোকজনও তেমন কাউকে দেখা যাচ্ছে না। শেষমেশ গায়ের সমস্ত জোর লাগিয়ে রেখা মেয়েটিকে চাগিয়ে তুলে এনে ছাদে নামালো। রেখার তখন যেন মরিবাজি অবস্থা। মেয়েটাকে টেনে তোলার সময় একটিবার রেখারও মনে হয়েছিল তার পাটাও যেন হড়কে যাচ্ছে। আর একটু হলে দুজনেরই রক্ষে ছিল না। মেঝেতে পাশাপাশি শুয়ে দুজনেই তখন হাঁপাচ্ছে। একটু পরেই মেয়েটা আবারও আগের মতো খিলখিল করে হেসে উঠল। সে রেখার দিকে তাকিয়ে, তার চোখ দুটো ঢুলুঢুলু হয়ে এসেছে। মেয়েটাকে ধরে তুলল রেখা। তার হাতটা কাঁধে তুলে লিফটের দিকে এগিয়ে চলল দুজনে। মেয়েটা ধীরে ধীরে তার সংজ্ঞা হারাচ্ছে। তার আগেই তাকে তার গাড়িতে নিয়ে গিয়ে তুলতে হবে। লিফট থেকে বার হয়ে দুজনে নিচের এক্সিট গেটের দিকে এগোলো। নিচের স্টাফরা তখনও তাদের ওপরের ঘটনা সম্পর্কে সম্পূর্ণ বেখবর। তাদের মধ্যে একজন স্টাফ দুজনকে দেখে এগিয়ে এলো। স্টাফটার মুখেই রেখা মেয়েটির নাম প্রথমবার শুনল। মেয়েটির নাম মায়া। সে নাকি এই পাবের নিয়মিত প্রিমিয়াম কাস্টমার। স্টাফটা মায়ার গাড়ির ড্রাইভারটিকে ডাকতে সেই কালো মার্সিডিজ গাড়িটা গেটের সামনে এসে দাঁড়ালো। রেখা মায়াকে সেইভাবে ধরেই গাড়িতে তুলে দিল। মায়া তখন নিদ্রায় আচ্ছন্ন হয়ে পড়েছে। দরজাটা বন্ধ করতেই মায়ার অভিজাত কালো সেডানওয়ালা গাড়িটা গম গম শব্দে এগিয়ে গিয়ে মেন রোডের রাস্তাটা ধরল। রেখা একটু হাঁফ ছাড়ল। ম্যানেজার অনির্বাণ ততক্ষণে ব্যাপারটা অনুধাবন করে রেখার দিকে এগিয়ে এলো। সে রেখাকে প্রশ্ন করে বসল, আপনি এখনো এখানে? সুব্রতর কোনো খবর পেলেন কি? রেখা বলল, না, ওর কোনো খবর নেই।
ফোনটাও এখনো সুইচড অফ। অনির্বাণ তার মুখটা একটু গম্ভীর করে বলল, কালকে দিনটা পর্যন্ত না হয় একটু ওয়েট করুন। কালও যদি ও না ফেরে তাহলে পুলিশে একটা মিসিং ডায়েরি করতে হবে আপনাকে। বাই দ্য ওয়ে, আপনি মায়া ম্যাডামের সঙ্গে কি করছিলেন? আপনি কি ওনাকে চেনেন? রেখা সংক্ষেপে অনির্বাণকে রুফটপে ঘটে যাওয়া ঘটনাটা শোনালো। সেটা শুনে ম্যানেজারের চক্ষু চড়ক গাছ। সে রেখাকে বলে উঠল, বলেন কি? আরেকটু হলেই তো সাংঘাতিক একটা বড় কাণ্ড ঘটে যেত। ন্যাড়া মাথা লোকটার কথা শুনে অনির্বাণের মাথাটা যেন গরম হয়ে উঠল। সে বলে উঠল, স্ক্রাউন্ডেল, বাজে কোথাকার একটা লোক। আপনি শুধু আমাকে একটা লিখিত কমপ্লেন্ট দিন, লোকটাকে দুদিনের হাজত খাটিয়ে তবে ছাড়ব। মায়া আপাতত সেসব ঝামেলায় জড়াতে চাইল না। তা আপনি রাতটুকু কোথায় কাটাবেন? অনির্বাণ রেখাকে প্রশ্নটা করতে সে অসহায়ভাবে চুপ হয়ে রইল। অনির্বাণ একজন নিপাট উদারমনা ব্যক্তি। সে রেখার এমন সংকটময় পরিস্থিতিটাকে উপলব্ধি করেই তাকে একটা উপায় বলল। এই পাপ থেকে একটু দূরেই নাকি একটা গার্লস হস্টেল রয়েছে। ওখানকার ডিন একজন খ্রিস্টান মহিলা। অনির্বাণের সাথে তার ভালো পরিচয় রয়েছে। একটিবার রিকোয়েস্ট করলে আজ রাতটা হয়তো তিনি তার হস্টেলে রেখাকে আশ্রয় দিতে পারেন। বড়ই সহৃদয় মনের মহিলা তিনি। রেখা তাতে রাজি হওয়ায় অনির্বাণ তাকে নিয়ে হস্টেলের উদ্দেশ্যে হাঁটা দিল। রাত তখন 11টা। হস্টেলে ঢুকে অনির্বাণ সেই খ্রিস্টান মহিলা, যার নাম রোজমেরি পল, তাকে রেখার সমস্যার কথাটা শোনালো। রোজমেরি তার সহানুভূতি সমেত রেখাকে সেই রাতটুকুর জন্য হস্টেলে থাকার সম্মতি দিলেন। রেখা ক্ষুধার্ত জেনে রোজমেরি তাকে খাবারেরও ব্যবস্থা করে দিলেন। অনির্বাণ রেখাকে তার নিরাপদ আশ্রয়ে ছেড়ে বিদায় নিল। রেখা অনির্বাণের এই উপকারের জন্য তাকে ধন্যবাদ জানালো। একটা বড় ওয়ার্ডরুমে বেশ কয়েকটা বেডে হস্টেলের মেয়েরা শুয়ে রয়েছে। তারই মধ্যে একটা খালি বেডে গিয়ে রেখা সাদা একটা চাদর তার গায়ে টেনে নিয়ে লম্বা হয়ে শুয়ে পড়ল। তার মনে এখন বিস্তর জল্পনা। আগামীকাল তার কি হবে, সে কোথায় যাবে, এসব নিয়েই চিন্তা করতে করতে সে একটু পরেই ঘুমে ঢুলে পড়ল। পরদিন সকালে ঘুম ভাঙতে সে ওয়ার্ডের সমস্ত মেয়েগুলোকে ক্লাসের জন্য তৈরি হতে দেখল। এদের বেশিরভাগ সব কিশোরী বয়সের। বেশ কয়েকটি মেয়ে রেখার সাথে আলাপ জুড়ল। তার পরিণতির কথা জেনে মেয়েগুলো রেখাকে সমবেদনা জানালো। হস্টেলের দিন রোজমেরি পলও এসে রেখার খোঁজ খবর নিলেন। স্নান সেরে রেখা আয়নার সামনেটায় এসে দাঁড়ালো। কপালে একটা টিপ পরে সে মাথায় হালকা সিঁদুর পরল। বেলা 12টা নাগাদ রেখা রোজমেরির কাছ থেকে অনুমতি নিয়ে বেরোলো বাইরেটায়। কাঁধে তার সেই বড় ভ্যানিটি ব্যাগটি। সকালেও রেখা বেশ কয়েকবার সুব্রতকে ফোনে ট্রাই করে। এখনও তার ফোনটা বন্ধই রয়েছে। পুলিশের কাছে যাওয়ার কথাটা মনে করতেই মনটা তার কেমন সংকোচ বোধ করছিল। পাবের ম্যানেজার অনির্বাণ ঘোষ এ সময় হয়তো ব্যস্ত থাকতে পারেন। এমন সময় রেখার তার ছোট মামার কথাটা মনে পড়ল। তার মনে একটা দ্বিধা রয়েছে। ছোট মামা এসব ব্যাপারে নিশ্চয়ই তাকে বিস্তর কথা শোনাবেন। তবুও সে মনে সাহস কুলিয়ে একটিবার মামার কাছে যাওয়াটা শ্রেয় মনে করল। মামাদের এলাকার গলির নামটা তার জানা ছিল। হাঁটতে হাঁটতে দুপুর পর্যন্ত সে তার গন্তব্যে এসে পৌঁছল। এখানে বেশ জমজমাট পরিবেশ। দূরেই ছোট মামার টেলারিংয়ের দোকানটা দেখা যাচ্ছে। ওপরে সবুজ রঙের একটা সাইনবোর্ডে ইংরেজি হরফে বড় বড় করে লেখা মডার্ন টেলার্স। পাশাপাশি দুটো দোকান, দুটোই তার ছোট মামার। একটায় শাটারের ঝাঁপ ফেলা, আর একটা কাঠের চৌকাট করা 4 পাল্লার দরজা, যার ভেতর রেখার ছোট মামা দাঁড়িয়ে দুটি মহিলা কাস্টমারের জামার মাপ নিচ্ছেন। রেখা দূর থেকেই আড়ালে দাঁড়িয়ে। বেশ অনেকটা দিন পর রেখা তার ছোট মামাকে দেখল। রেখাকে ভীষণ ভালোবাসত ছোট মামা। এমত অবস্থায় সে তার মুখটা কিভাবে তাকে দেখাবে? রেখা তার আঙুলগুলো সমানে মোটকে চলেছে। সে 1 পা আগিয়ে আবার 2 পা পিছিয়ে আসছে। ব্যাগে থাকা ফোনটা একবার বেজে উঠল। পাবের ম্যানেজার অনির্বাণ তাকে ফোন করেছে। সুব্রতর কোনো হদিশ না পেয়ে সে রেখাকে সঙ্গে নিয়ে থানায় যাবে ঠিক করল। থানায় যাওয়ার কথাটা শুনতেই রেখার গলাটা শুকিয়ে গেল। সে জীবনে কোনোদিন থানায় যায়নি।
ছোটবেলা থেকেই সে শুনে এসেছে বড় বড় ক্রিমিনালরা নাকি থানার কারাগারে বন্দী থাকে। পুলিশ থানার নাম শুনলেই তার চোখের সামনে চুরি ডাকাতি, মারপিট, খুন রাহাজানির মতো ঘটনাগুলি ভেসে ওঠে। তবুও সে একটু ইতস্তত ভাব নিয়েই অনির্বাণকে বলল, ঠিক আছে, সে যেতে প্রস্তুত। ঠিক হলো তারা সন্ধ্যায় থানার দিকে একবার যাবে, সুব্রতর একটা মিসিং ডায়েরি লেখাতে। ফোনটা রেখে রেখা বেশ কিছুক্ষণ সেখানে চুপচাপ দাঁড়িয়ে রইল। মনের মধ্যে চলতে থাকা এই দোলাচলে সে শেষ পর্যন্ত সাহস না কুলোতে পেরে আবার ফিরতি পথ ধরল। তার মনে হতে লাগলো আগে সুব্রতর সন্ধানটা তাকে বার করতেই হবে, তারপর না হয় শেষ পর্যন্ত সে মামার শরণাপন্ন হবে। শহরের রাস্তায় হাঁটতে হাঁটতে বিকালের দিকে গঙ্গার ধারটায় পৌঁছল রেখা। নদীর ধারে খোলা বাতাসে সে বুক ভরে নিঃশ্বাস নিল। স্বপ্নের এই নগরীটা তার কাছে যেন বিষাদ ভরা এক নিঃসঙ্গ প্রান্তর। চারপাশে মানুষের ভিড় থাকলেও কোথাও যেন আপন হওয়ার জায়গা নেই। প্রতিদিনের ব্যস্ততার আড়ালে সে ধীরে ধীরে নিজের স্বপ্নগুলোকে নিঃশব্দে হারিয়ে ফেলছিল। সন্ধ্যা পর্যন্ত রেখা নদীর ধারটায় বসে একাকিত্বে কাটালো। 8টা নাগাদ সে পাবের সামনে গিয়ে উপস্থিত হলো। পাবের সামনে ততক্ষণে গতকালের মতো ধনী ঘরের তরুণ তরুণীদের অভিজাত গাড়ির লম্বা সারির লাইন পড়েছে। বোঝাই যায় শহরের বুকে এই পাবটা বেশ জনপ্রিয়। তবে গতকালের থেকে আজকের ভিড়টা যেন আরেকটু বেশি। আজ নাকি ভ্যালেন্টাইন্স ডে। জোড়ায় জোড়ায় তরুণ তরুণীরা একে একে পাবের এন্ট্রি গেট পেরিয়ে রাতভর ফুর্তি করতে ঢুকছে সেখানে। রেখা অসহায় অবস্থায় তার ফোনটা হাতে নিয়ে দাঁড়িয়ে। অনির্বাণকে একবার ফোন করবে কিনা সে ভাবছিল। এরই মধ্যে গতকালের সেই কালো মার্সিডিজ গাড়িটা গম গম শব্দে পাবের সামনেটায় এসে দাঁড়ালো। রেখা গাড়িটিকে দেখে কিঞ্চিত চিনতে পারল। গাড়ির দরজাটা খুলে তার থেকে যে মেয়েটি বের হলো সে আর কেউ নয়, এ শহরের এক নামজাদা বাপের মেয়ে মায়া। আজকেও তার পরনে কালো একটা ব্লেজার, তবে এটা অন্য। তার সাথে শর্ট স্কার্ট, চোখে হাল ফ্যাশনের কালো চশমা, কানে হেডফোন পরানো। দেখেই মনে হয় বেশ ফুরফুরে মেজাজে রয়েছে মেয়েটা। মুখে একটা চুইংগাম, হাতে একটা জ্বলন্ত সিগারেট। কালো চশমাটা চোখ থেকে সরাতেই তার চোখ গেল দূরে দাঁড়িয়ে থাকা রেখার দিকে। সে এক নজরেই দেখে রেখাকে চিনতে পারল। রেখাকে দেখা মাত্র তার মুখে একটা চওড়া হাসি ফুটল। সে তার হাতটাকে উপরে তুলে রেখাকে তার কাছে ডাকল। দূরে এক কোণে চুপচাপ গুটিসুটি মেরে দাঁড়িয়ে থাকা রেখা মায়ার ডাকে যেন আরেকটু নিজেকে গুটিয়ে নিল। আজ আবার কি কাণ্ড ঘটাবে মেয়েটা তা কে জানে। রেখার মধ্যে কোনো প্রতিক্রিয়া না দেখতে পেয়ে সে হনহন করে এগিয়ে এলো তার কাছে। মায়ার গা থেকে বিদেশি ব্র্যান্ডেড পারফিউমের এক স্নিগ্ধ করা সুগন্ধ বেরিয়ে আসছে। সে ইংরেজিতে রেখাকে বলে উঠল, লেটস গো ইনটু দ্য পাব। আজ আমরা অনেক মজা করব। কাল তুমি না থাকলে আমি হয়তো খতম হয়ে যেতাম। সেই খুশিতে চলো একটা সেলিব্রেশন হয়ে যাক। দাঁড়িয়ে থাকা রেখার ডান হাতটা ধরে এক ঝটকায় সে তাকে হিড়হিড় করে টেনে নিয়ে পাবের ভেতরটায় ঢুকল। রেখা যেন মায়াকে আটকাতে পারল না। ওয়েস্টার্ন ফ্যাশন ড্রেস পরা ছেলে মেয়েগুলোর মধ্যে হঠাৎ শাড়ি পরা রেখাকে দেখে স্বভাবতই সকলের দৃষ্টি ঘুরে ফিরে তারই উপর গিয়ে পড়ছে। পরিস্থিতিটা রেখারও কেমন অড ফিল হচ্ছিল। বড় হলরুমের একদিকটায় তারস্বরে রক সং প্লে হয়ে চলেছে। সেই গানের জোয়ারে 18 থেকে 19-এর ছেলে মেয়েগুলো গা ভাসিয়ে নেচে চলেছে। মায়া তার কানের হেডফোনটা নামিয়ে গলায় পড়ল। গানের তালে সেও নিজের কোমরটাকে বার দুয়েক দুলিয়ে নিল। রেখা তার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে। অজপাড়া গায়ের মেয়ের সামনে এমন সব শহুরে হুজুগেদের কাণ্ড কারখানা দেখে তার চোখ ছানা বড়া। পাশের দরজা দিয়ে এগিয়ে দুজনে একটা খোলা আকাশের তলায় লাউঞ্জ মতো এরিয়াটায় এসে একটা গোল টেবিলে বসল। চারিদিক ওয়ার্ম লাইটের শোভা। জনাকয়েক কাপল চারপাশের টেবিলে বসে ডেট করছে। ডিস্কের শব্দটা এখানে একটু কম। মায়া রেখাকে জিজ্ঞাসা করল, কি খাবে বলো? রেখা একটু এদিক ওদিক চাইল। সেই কোন সকালে সে হস্টেলে চা আর গোটা চারেক বিস্কুট খেয়ে বেরিয়েছিল। দুপুর থেকে রেখার আর কিছু খাওয়া হয়নি। তার খাওয়ার কোনো ইচ্ছাও ছিল না। রেখার চুপ করে থাকা করুণ মুখটা দেখে মায়া হেসে উঠল।
সে ওয়েটারকে ডেকে তাদের টেবিলে থাকা মেনু কার্ডটা থেকে দেখে দেখে খাবার অর্ডার করতে লাগলো। স্প্যানিশ, ইটালিয়ান মার্কা কন্টিনেন্টাল খাবারের নামগুলো গলগল করে মায়ার মুখ থেকে শুনে রেখা তার 14 গোষ্ঠীর কোনো মানেই উদ্ধার করতে পারল না। ওয়েটার তার অর্ডার নিয়ে চলে গেল। মায়া মখমলের সোফাটায় হেলান দিয়ে গাটা ছড়িয়ে বসল। সে চেয়ে রয়েছে রেখার দিকে। রেখা টেবিলে রাখা জলের গ্লাসটা ধরে গটগট করে এক চুমুকেই সেটা শেষ করল। তোমার নাম কি? মায়া রেখাকে প্রশ্ন করল। রেখা তার তৃষ্ণা মিটিয়ে জলের গ্লাসটা নামিয়ে শাড়ির আঁচলটা দিয়ে তার মুখটা মুছে কোমল স্বরে বলল, আমার নাম রেখা, রেখা অধিকারী। মায়াও তার পরিচয় দিল রেখাকে। তাতে রেখা মায়াকে বলল, আপনার নামটা আমি কালকেই এই পাবের ম্যানেজারের মুখ থেকে শুনেছি। ও, তাহলে আমাদের ছাদের ঘটনাটাও তুমি ম্যানেজার সাহেবকে শুনিয়েছ, তাই না? রেখা প্রশ্নটা শুনে একটু দমে গেল দেখে মায়া তাকে বলে উঠল, ইটস ওকে। তাই বলি, বাবা ঘটনাটা জানলো কেমন করে? বাই দ্য ওয়ে, কাল রাতের কাণ্ডটার জন্য বাবার মুখ থেকে বড্ড ঝাড় শুনেছি আজ সকালে। উফ, যাক। তুমি কি এ শহরেই থাকো? প্রশ্ন করল মায়া। রেখা বলল, না, আমার বাড়ি শান্তিনিকেতনে। ওয়েটার এর মধ্যেই বড় বড় দুটো কাঁচের গ্লাসে করে ওয়েলকাম ড্রিঙ্ক দিয়ে গেছে। মায়া রেখার দিকে হাসি মুখে তার ডান হাতটা বাড়িয়ে দিয়ে বলে উঠল, আজ থেকে আমরা দুজন বন্ধু। রেখাও বাধ্য মেয়ের মতো মুখে একটা ম্লান হাসি নিয়ে মায়ার সাথে হ্যান্ডশেক করল। মায়া গ্লাসে রাখা স্ট্র দিয়ে পানীয়টার একটা সিপ নিয়ে রেখাকে আবার প্রশ্ন করল, তা তুমি এখানে কি করছো? রেখা ওয়েটারে রেখে যাওয়া সফট ড্রিঙ্কের গ্লাসটার দিকে উৎসুক হয়ে চেয়ে আছে দেখে মায়া তাকে বলল, ওটাতে কোনো অ্যালকোহল নেই, তুমি নিশ্চিন্তে খেতে পারো। এ কথা শুনে রেখা খানিক নিশ্চিত হয়ে সেটা পান করা শুরু করল। রঙিন ঠান্ডা পানীয় জলের এমন ভিন্ন চমৎকার স্বাদ সে তার জীবনে এই প্রথমবার উপলব্ধি করল। রেখা এরপর মায়াকে তার জীবনের বিগত কয়েক মাস থেকে নিয়ে কাল রাত পর্যন্ত সমস্ত ঘটনাটা শোনালো। ঘটনাটা শোনা মাত্রই মায়া তার চোখগুলো গোল গোল করে রেখাকে বলে উঠল, গ্রাম হোক বা শহর, এমন সব ছেলেদের জ্বালায় মেয়েরা সর্বত্রই অতিষ্ঠ হয়ে আছে। আমি তো টোটাল শিওর তোমার এই সুব্রত পাক্কা একটা চিটিংবাজ। সাদাসিধে মেয়ে পেয়ে ও তোমাকে চিট করেছে। পরে তুমি আমার এই কথা মিলিয়ে নিও। এ কথা অবশ্য এখনই রেখা মানতে নারাজ। সে এখনও সুব্রতর প্রতি তার অগাধ বিশ্বাস কায়েম রেখেছে। ইতিমধ্যেই রেখার ফোনটা একবার বেজে উঠল। অনির্বাণ তাকে ফোনটা করেছে। অনির্বাণ নাকি সন্ধ্যে পর্যন্ত রেখার অপেক্ষায় ছিল থানায় যাবে বলে। রেখা আপাতত অনির্বাণকে জানিয়ে দিয়েছে যে সে মায়ের সঙ্গেই পাবের ছাদে রয়েছে। ফোনে কথা বলা শেষ হতেই কাঁচের টেবিলটায় একে একে বিদেশি হরেক রকমের সুস্বাদু খাবার আসতে শুরু করল। মায়া ও রেখা দুজনেরই অসম্ভব খিদে পেয়েছিল। খাবার সামনে পেয়েই দুজনে ঝাঁপিয়ে পড়ল তাতে। এক টেবিল নানান ডিশের জম্পেশ খাওয়া, সঙ্গে মকটেল, মজিটো, শেষে সুইট ডেজার্টগুলো শেষ করে মায়া তার ছোট পার্সটা থেকে কার্ড বার করে পেমেন্ট চুকিয়ে দুজনে নিচে নামল। অনির্বাণ নিচেতেই রেখার জন্য অপেক্ষা করছিল। আজ রাতে থানায় সুব্রত নামে একটা মিসিং ডায়েরি তাদের করতেই হবে। রেখা ও অনির্বাণকে থানায় যেতে দেখে মায়াও তাদের সাথে যাবার ইচ্ছা প্রকাশ করল। পার্কিং লটে মায়ার মার্সিডিজ গাড়িটা দাঁড় করানো। গাড়ির পাশে এক হাট্টা কাট্টা তরতাজা যুবক দাঁড়িয়ে, পরনে কালো প্যান্ট ও শার্ট। ছেলেটা মায়ার ড্রাইভার ও বডিগার্ড। নাম আব্বাস। মায়া, রেখা ও অনির্বাণ তিনজনে গাড়িতে উঠতেই আব্বাস গাড়িতে স্টার্ট দিল। রেখাই প্রথমবার কোনো বিলাসবহুল গাড়িতে উঠে চাপল। গাড়িটা পাব থেকে ধীর গতিতে সবে বেরিয়েছে। কিছু দূর গিয়েই গতকাল পাবের ভেতরে থাকা ন্যাড়া মাথার লোকটাকে দেখতে পেল রেখা। লোকটাকে দেখেই রেখা যেন আঁতকে উঠল। পাশে বসে থাকা মায়া রেখাকে চমকে উঠতে দেখে প্রশ্ন করল, কি হয়েছে? লোকটাকে তুমি চেনো নাকি? রেখা গতকালের সেই নেশাগ্রস্ত ন্যাড়া মাথা লোকটার কথা মায়াকে বলল, যে লোকটা তার শাড়ির আঁচল টেনে তার সাথে অসভ্যতা করেছিল। মায়া ও অনির্বাণ দুজনেই যেন লোকটাকে দেখে গর্জে উঠল। ষণ্ডা মার্কা ন্যাড়া মাথার লোকটা রাস্তার ধার দিয়েই হেঁটে যাচ্ছিল। মায়া তার দরজার কালো কাঁচটা নামিয়ে পাতি বাংলায় দু চারটে খিস্তি মেরে লোকটাকে ডাকতেই সে ঘাবড়ে গিয়ে দিল দৌড়।
লোকটাকে সজোরে দৌড়াতে দেখে মায়াও তার গাড়ির ড্রাইভারকে চেঁচিয়ে বলে উঠল, আব্বাস, ধর বেটার ছেলেটাকে। আব্বাস মায়ার আদেশ পালনে গাড়ির এক্সেলেটরে চাপ দিতেই গাড়িটা হনন করে এগিয়ে গিয়ে লোকটার পেছনে ধাওয়া করল। লোকটা 4-5 হাতের নাগালে আসতেই আব্বাস পেছন থেকে লোকটার জ্যাকেটের কলারটা তার হাতের মুঠো দিয়ে খপ করে ধরল। গাড়িটা একটু মধ্যম গতি হলো। আব্বাসের বাঁ হাতে তখন গাড়ির স্টিয়ারিং আর ডান হাতে লোকটার জ্যাকেটের কলার ধরা। লোকটাও সেই অবস্থাতেই বাধ্য হয়ে দৌড়াচ্ছে। অনির্বাণ গতকালের কাণ্ডটায় লোকটার উপর বেজায় খেপেছিল। এমন লোকেদের অসভ্যতার জন্যই তাদের পাপের নাম খারাপ হয়। মায়া লোকটাকে উপযুক্ত শায়েস্তা করার জন্য আব্বাসকে বলে উঠল, আব্বাস, গাড়ির স্পিডের কাঁটা উপরে তোল। আব্বাস গাড়ির স্পিড বাড়াতেই একটা সময় লোকটা দৌড়তে দৌড়তে হঠাৎ হোঁচট খেল। সে এবার পিচের রাস্তায় হুমড়ি খেয়ে খসড়া খাচ্ছে। আব্বাস তার দাঁতের চোয়ালগুলো শক্ত করে এইয়া বাইসেপওয়ালা মজবুত হাতে লোকটার কলারটাকে শক্ত করে ধরে তাকে টেনে হিঁচড়ে নিয়ে যেতে লাগলো। বেশ খানিকটা যাওয়ার পর রেখা আব্বাসকে বলে উঠল, অনেক হয়েছে, এবার ওকে ছেড়ে দিন। আব্বাস তার শক্ত মুঠোটা ছাড়তেই লোকটা ধপ করে মাটিতে লুটিয়ে পড়ল। মায়া তার মুখটা জানালা দিয়ে বার করে রাস্তায় পড়ে থাকা সেই লোকটির দিকে তার মধ্যমা আঙুলটা উঁচু করে বলে উঠল, এরপর কোনোদিন কোনো মেয়ের গায়ে হাত দিলে গায়ের জামা খুলে তোকে শহরের রাস্তায় দৌড় করাবো। আমাকে চিনে রাখিস, নাম মায়া। এই বলে মায়া আবার তার সিটে বসে রেখার দিকে তাকিয়ে তাকে ছোট্ট করে চোখ মারতে রেখা মুচকি হেসে উঠল। থানায় পৌঁছে তিনজনে সুব্রতর নিখোঁজ হওয়ার একটা ডায়েরি করল। থানার অফিসার সুব্রতর সমস্ত ডিটেলগুলো তাতে লিখে নিল। রেখার ফোনে ছবি তোলার সুবিধা না থাকায় সুব্রতর ছবিটা সে আপাতত দিতে পারল না। তবে পুলিশ অফিসারের একটা অনুমানের কথা শুনে রেখার বুকের ভেতরটা কেঁপে উঠল। সুব্রত যে অঞ্চল থেকে গতকাল নিখোঁজ হয়েছিল, আজ সকালে তার পার্শ্ববর্তী এলাকা থেকে একটা অচেনা যুবকের লাশ পাওয়া যায়। বয়স, হাইট ও পরনের কাপড় ইত্যাদি বিবরণের সাথে লাশটির অনেক মিল রয়েছে। এ কথা শোনা মাত্র রেখার অন্তরটা যেন খালি হয়ে গেল। সে তার শাড়ির আঁচল দিয়ে মুখটা বন্ধ করে একবার চাপা কান্নায় ফুঁপিয়ে উঠল। মায়া রেখার কাঁধটা শক্ত করে চেপে ধরে তাকে সান্ত্বনা দিল। থানার অফিসারটি বললেন, এখনই ভয় পাওয়ার কিছু নেই, আপনাদের একটিবার গিয়ে শুধু লাশটিকে শনাক্ত করতে হবে। মেডিকেল হাসপাতালের ঠিকানাটা নিয়ে অনির্বাণ, মায়া ও রেখা তিনজনেই সেখান থেকে বেরিয়ে পড়ল। সারাটা পথ গাড়িতে রেখা শুধু কেঁদেই চলল। অনির্বাণ ও মায়াও বেশ উদ্বিগ্ন। মর্গে পৌঁছে তিনজনেই শব রাখার ঘরটায় গিয়ে উপস্থিত হলো। সামনেই একটা লাশের উপর সাদা কাপড় ঢাকা। পরিস্থিতিটা বেশ থমথমে। রেখার সারা শরীরটা যেন শীতল হিম হয়ে আসছে। ঠান্ডায় তার হাত পা জড়ো হয়ে গেল। তার পা দুটো যেন আর কিছুতেই সরছে না। মায়া তাকে জড়িয়ে ধরে এগিয়ে নিয়ে চলল লাশের সামনেটায়। রেখার বুকের হৃদস্পন্দনটা অসম্ভবভাবে বেড়ে চলেছে। একজন ওয়ার্ড বয় লাশের মুখটা থেকে কাপড়টা সরাতেই রেখার চোখ দুটো জ্বলজ্বল করে উঠল। কাঁপা গলায় সে বলে উঠল, এ তো। আজ এ পর্যন্তই এই গল্পটির প্রথম ভাগ শেষ করলাম। পরবর্তী পর্বে মায়া ও রেখার জীবনে অনেক কিছু আশ্চর্যের ঘটনা ঘটতে চলেছে। দ্বিতীয় পর্বটি নিয়ে আমি শীঘ্রই আপনাদের কাছে উপস্থিত হব। গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন, ভিডিওটি বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং এই ধরনের আরও অডিও স্টোরি শুনতে এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন।